আপনারা অনেকেই ঘরে বসে ক্যাপএম বা পিএমপি এক্সাম দিতে চান, কিন্তু জানেন না যে কিভাবে অনলাইনে বা ঘরে বসে ক্যাপএম বা পিএমপি এক্সাম দিতে হয়। ফলে কষ্ট করে বহু ঝামেলা পোহায়া টেস্ট সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা দেন। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে মাত্র 3টা ধাপ ফলো করে আপনি অনলাইনে বা ঘরে বসে আপনার ক্যাপএম বা পিএমপি বা পিএমআই এর এনি আদার এক্সাম আপনি দিয়ে ফেলতে পারবেন। ফলে এক্সাম সেন্টারে যাওয়ার যে হ্যাসেলটা, এই হ্যাসেলগুলি থেকে আপনি ইজিলি মুক্তি পাবেন। এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে গেলে আপনার বেশ কিছু সমস্যা হয়, যেমন ধরেন ডেট পাওয়া যায় না। যেহেতু এক্সাম সেন্টারে পরীক্ষা দেওয়ার একটা চাহিদা অনেক বেশি থাকে, এজন্য সবাই এক্সাম সেন্টারে শিডিউল করে। ফলে আপনি যেই ডেটে বা যেই টাইমে আপনার পরীক্ষা শিডিউল করতে চান সেটা ফ্রি থাকে না। ধরেন আপনি পরীক্ষা দিতে চান 1 মাস পরে, কিন্তু 1 মাস পরে কোনো শিডিউল খালি নেই, আপনার শিডিউল খালি আছে মাত্র 3 মাস পরে, তখন আপনি সেটা পান না। বা আপনি পরীক্ষা দিতে চান দুপুর 1টার সময়, কিন্তু স্লট খালি আছে শুধুমাত্র সকাল 7টার সময়, কিন্তু 7টার সময় আপনি ঘুম থেকে উঠতে পারেন না। সো এর এত তাড়াতাড়ি আপনি ঘুম থেকে উঠবেন, পরীক্ষার হলে যাবেন, এই টেনশনে আপনার আগের রাতে ঘুমই হয় না। ফলে আপনার পরীক্ষাটাই খারাপ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তাছাড়া অনেকেই পরীক্ষা সেন্টার থেকে দূরে থাকেন, লাইক যেমন আপনি পাশের শহরে থাকেন। কথার কথা, আপনি যদি টাঙ্গাইলে থাকেন, আর টাঙ্গাইলে যদি কোনো পরীক্ষার সেন্টার না থাকে, তাহলে আপনাকে ঢাকায় এসে আপনার পরীক্ষাটা দিতে হবে। এটা আরেক ঝামেলা। এরপরে এক্সাম সেন্টারের কম্পিউটার, কিবোর্ড, মাউস এগুলো ভিন্ন রকমের থাকে, যেটা আপনি সচরাচর হয়তো আপনার বাসায় বা পার্সোনাল কম্পিউটারে আপনি ওইভাবে ইউজ করেন না। যেমন আমি যেই কম্পিউটার ইউজ করি সেখানে আমার কিবোর্ডটা খুবই স্মুথ, আমি নিজের মতো করে ইউজ করতে পারি। কিন্তু এক্সাম সেন্টারে যেটা হয়, সচরাচর ওই যে অনেক বড় সেই আউটডেটেড কিবোর্ডগুলো এগুলো থাকে, এগুলো ইউজ করা আমার জন্য খুবই ঝামেলা হয়ে যায়। বা আমি মাউস ইউজ করি না, আমি সচরাচর ল্যাপটপের যেই টাচপ্যাড যেটা আছে এটা ইউজ করি। সো এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ইম্পর্টেন্টলি টেম্পারেচার নিয়ে ঝামেলা থাকে। ধরেন আপনার ঠান্ডা লাগছে, কিন্তু এক্সাম সেন্টারে এসি দিয়ে রাখছে, বা আপনার ঠান্ডা না লাগলেও আপনার হয়তো অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম যদি টেম্পারেচার থাকে, সেখানে পরীক্ষা দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তাই অনলাইনে যদি আপনি এক্সাম দেন, তাহলে এই ঝামেলাগুলি আপনি খুব ইজিলি এড়াইতে পারবেন। আর অনলাইনে পরীক্ষা দেওয়াটা কঠিন কিছু না, খুবই সহজ। মাত্র 3টা ধাপ আছে, আমি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বিস্তারিত বলবো, যেন আপনি সেই ধাপগুলি ফলো করে অনলাইনে এক্সাম দিতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কগুলি দিয়ে দিব, যেখানে গিয়ে আপনি আরও বিস্তারিত দেখতে পারেন চাইলে। আর ভিডিও শেষে আমি আপনাদের জন্য 2 পৃষ্ঠার একটা পিডিএফ ফাইল বানাইছি, যেই ফাইলটাতে সব বিস্তারিত রিকোয়ারমেন্টসগুলি আমি যা যা বলবো সব কিছু লেখা আছে। আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে পিডিএফ ফাইলটা পাইতে হবে। আর আপনি যদি আমাকে না চিনে থাকেন, আমার নাম নাজমুল হাসান জাবির, আমি একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। বর্তমানে আছি সিটি ব্যাংক এনে ইউরোপে ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এর আগে আমি জব করেছি মর্গান স্ট্যানলিতে। তো চলেন আমরা শুরু করি কিভাবে অনলাইনে আপনি পিএমপি বা ক্যাপএম পরীক্ষা দিতে পারেন। অনলাইনে বা বাসায় বসে ক্যাপএম বা পিএমপি পরীক্ষা দেওয়ার যে 3টা ধাপ আছে, এই 3টা ধাপের মধ্যে যে প্রথম ধাপ, সেটা হচ্ছে মিট রিকোয়ারমেন্টস। মানে হচ্ছে আপনার ইকুইপমেন্ট এবং আপনি যেখানে বসে পরীক্ষা দিবেন সেগুলির একটা মিনিমাম ক্রাইটেরিয়া মিট করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার যে সিস্টেম টেস্টটা আছে সেটা করবেন। মানে হচ্ছে আপনার যেই কম্পিউটার আছে, আপনার এই যে 1 নম্বরে যেসব রিকোয়ারমেন্টস ছিল সেই রিকোয়ারমেন্টসগুলো আসলেই মিট করে না, সেটা আপনি টেস্ট করবেন। 3 নম্বরে গিয়ে পরীক্ষার দিনের কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এবার চলেন প্রত্যেকটা ধাপের বিস্তারিত একটু জানার চেষ্টা করি, কি কি এক্স্যাক্ট রিকোয়ারমেন্টস আমাদেরকে মিট করতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই যে রিকোয়ারমেন্টসগুলি, এই রিকোয়ারমেন্টসগুলি আমরা কোথায় পাবো? এইটা অ্যাকচুয়ালি পিএমআই এর যে এক্সামগুলি নেয়, অর্থাৎ পিয়ারসন ভিউ, তাদের ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে। আমরা সেখান থেকে একসাথে পড়ে পড়ে এইখানে নোট করব। তো চলেন প্রথমে আমরা ওয়েবসাইটে চলে যাই। আমরা সরাসরি পিয়ারসন ভিউ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাব। পিয়ারসন ভিউ এর ওয়েবসাইটে চলে আসছি। এখানে যদি আপনি অনলাইন টেস্টিংয়ে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন প্রথমে এখানে বলবে যে ফার্স্ট সি ইফ ইউর প্রোগ্রাম অফার্স অনলাইন টেস্টিং। চলেন আমরা এখানে যাব। আমরা এখানে সার্চে ক্লিক করব। আমাদের পরীক্ষা পিএমপি বা ক্যাপএম যারা নেয় তাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে পিএমআই। সো আমরা পিতে যাই। দেখেন পিতে গেলে দেখেন এখানে আছে যে এই যে পিএমআই বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিএমআই অনলাইন টেস্টিংটা অ্যালাউ করে। এখন এই যে অনলাইন টেস্টটা আমরা দেব, এটার রিকোয়ারমেন্টসটা আমরা কোথায় পাবো?
আমরা এখানে এই যে বিফোর টেস্টে এখানে গিয়ে আপনি যদি গেট ইউর স্পেস রেডি এখানটাতে ক্লিক করেন তাহলে একটা পেজ আসবে। এই পেজটাতে অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য যে 3টা ধাপ আমরা বলছি প্রত্যেকটা ধাপের ডিটেইলস আমরা এখান থেকে নিব। দেখেন এখানে প্রথমে বলছে যে মেক শিওর ইউ হ্যাভ দ্য রাইট ইকুইপমেন্টগুলো কী কী চলেন আমরা সেটা দেখি। প্রথমে বলতেছে কি যে রিকর্ড কি ডেস্কটপ অর এ ল্যাপটপ কম্পিউটার, এই দুটার যে কোনো একটা লাগবে। ট্যাবলেটস বা আপনার আইপ্যাড এগুলো আপনি ইউজ করতে পারবেন ওয়ানলি অ্যাজ স্ক্রিন, খেয়াল করেন শুধুমাত্র স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবেন। পেয়ার্ড উইথ অ্যান এক্সটার্নাল কিবোর্ড, আপনার এক্সটার্নাল কিবোর্ড লাগবে। টাচ স্ক্রিন ক্যান নট বি ইউজড ফর ইয়োর এক্সাম, তার মানে আপনি আইপ্যাড বা আপনার ট্যাবলেটের টাচ স্ক্রিন আপনি ইউজ করতে পারবেন না। আচ্ছা, 2 নম্বরে কি বলতেছে যে আপনি সিঙ্গেল মনিটর ইউজ করতে হবে। রিমুভ এনি এক্সট্রা মনিটরস ফ্রম দ্য টেস্টিং রুম অর অ্যাটলিস্ট আনপ্লাগ দেম বিফোর টেকিং ইয়োর টেস্ট স্পেস ফটোস ডিউরিং চেক ইন। তার মানে হচ্ছে যে আপনার যদি এক্সট্রা মনিটর থাকে তাহলে এটা আপনি যেখানে পরীক্ষা দিবেন সেখান থেকে সরায় ফেলবেন, আর যদি সেখানে থাকেও অন্তত এটা আনপ্লাগ করে ফেলতে হবে, কানেক্টেড থাকা যাবে না। এরপরে কি বলতেছে রিকোয়ার্ড ইফ ইউজিং অ্যান এক্সটার্নাল মনিটর উইথ এ ল্যাপটপ, মানে অনেক সময় আমরা ল্যাপটপের সাথে একটা এক্সটার্নাল মনিটর ইউজ করি না, সেক্ষেত্রে কি বলছে যে অ্যান এক্সটার্নাল মাউস কিবোর্ড অ্যান্ড ওয়েবক্যাম অ্যান্ড দ্য লিড অফ ইউর ল্যাপটপ মাস্ট রিমেইন ক্লোজড থ্রু আউট ইউর এক্সাম। এটার মানে হচ্ছে আপনাকে বলতেছে আপনার এক্সটার্নাল মাউস লাগবে, আপনার এক্সটার্নাল কিবোর্ড লাগবে এবং আপনার একটা এক্সটার্নাল ওয়েবক্যাম লাগবে। কোন ক্ষেত্রে? যদি আপনি এক্সটার্নাল মনিটর ইউজ করে থাকেন, কারণ এক্সটার্নাল মনিটর ইউজ করতে নিলে আপনাকে দেখেন শেষের অংশে গিয়ে বলছে লিড অফ ইউর ল্যাপটপ মাস্ট রিমেইন ক্লোজড থ্রু আউট ইউর এক্সাম, মানে হচ্ছে আপনার ল্যাপটপটা ফোল্ড করা থাকবে। তার মানে হচ্ছে যে আপনি তখন ল্যাপটপের যেই টাচপ্যাড আছে, ক্যামেরা আছে এবং কিবোর্ড আছে এগুলো তো ইউজ করতে পারতেছেন না, সো আপনার সেক্ষেত্রে এক্সট্রা লাগবে। এরপরে রিকমেন্ডেড, তার মানে হচ্ছে এটা কিন্তু রিকোয়ার্ড না। এ পার্সোনাল কম্পিউটার রেদার দ্যান অ্যান এমপ্লয়ার ইস্যুড কম্পিউটার, মানে হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাহলে তারা যদি আপনাকে কম্পিউটার দেয় সেই কম্পিউটার ইউজ না করে আপনার নিজস্ব যে কম্পিউটার আছে সেইটা ইউজ করার কথা বলতেছে। কেন বলতেছে? কারণ হচ্ছে আপনি এমপ্লয়ার ইস্যুড যে কম্পিউটার থাকে সেই কম্পিউটারে অনেক সময় কি থাকে অ্যাডিশনাল সিকিউরিটি সেটিংস থাকে, ফলে কি হইতে পারে যে আপনার এক্সামটা ইন্টারফেয়ার হইতে পারে। লাইক অনেক সময় ফায়ারওয়াল সেট করা থাকে বা বিভিন্ন সিকিউরিটি সেট থাকে যেটার কারণে আপনার পরীক্ষা দিতে সমস্যা হইতে পারে। তো চলেন আমরা এখানে কি কি জানলাম সেই জিনিসটা একটু নোট করি। আচ্ছা, মূল কথা হচ্ছে আপনার কম্পিউটার লাগবে, ক্যামেরা লাগবে, মাইক্রোফোন লাগবে। এই 3টা জিনিস আপনি ইজিলি পাইতে পারেন হচ্ছে ল্যাপটপে। এরপরে কি লাগবে চলেন আমরা দেখি, আবার ওয়েবসাইটটাতে চলে যাই। বাই দ্য ওয়ে ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ইউজ দ্য বেস্ট ইন্টারনেট কানেকশন পসিবল। কারণ হচ্ছে এখানে বলছে যে এ কানেকশন ফেইলিউর অর ইন্টারাপশন ক্যান ইন্টারফেয়ার উইথ অর ইভেন এন্ড ইয়োর অনলাইন টেস্টিং সেশন। মানে হচ্ছে আপনার যদি পুর ইন্টারনেট কানেকশন থাকে তাহলে পরীক্ষা বাধাগ্রস্ত হতে পারে, এমনকি পরীক্ষা ক্লোজ হয়ে যাইতে পারে। সো এই সমস্যাটা আপনি অ্যাভয়েড করার জন্য তারা যেটা সাজেস্ট করছে ইউজ এ ওয়ার্ড ইন্টারনেট কানেকশন রেদার দ্যান ওয়াইফাই ইফ পসিবল। তার মানে সাজেশনটা হচ্ছে যে আপনি ওয়াইফাই ইউজ করবেন না, কারণ ওয়াইফাইয়ের কানেকশন অনেক সময় আনস্টেবল থাকে এবং বিভিন্ন কারণে দেখা যায় ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যায়। সুতরাং আপনাকে তারা সাজেস্ট করতেছে যে আপনি ওয়াইফাই ইউজ না করে তার দ্বারা বা ব্রডব্যান্ডের যেই তারের যে কানেকশনটা ওইটা আপনি ইউজ করবেন। তারপর বলতেছে ইফ ইউজিং ওয়াইফাই আস্ক দ্যাট দ্য হাউস হোল্ড মেম্বার্স ডু নট ইউজ দ্য ইন্টারনেট ডিউরিং ইয়োর এক্সাম। অথবা আপনি যেখানেই বসে পরীক্ষা দেন না কেন বা যেই ওয়াইফাইটা আপনি ইউজ করবেন সেই ওয়াইফাইটা যেন অন্য কেউ আপনার পরীক্ষার সময়টাতে ব্যবহার না করে, যেন এটার ফলে অনেক সময় স্পিড, কানেকশন, স্টেবিলিটি ইত্যাদি ইম্প্যাক্টেড হইতে পারে। এবং 3 নাম্বার সাজেশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডিসকানেক্ট এনি ভিপিএনস ইফ ইউ হ্যাভ দেন, মানে হচ্ছে ভিপিএন কানেকশন দিবেন না, কারণ OneView যে সিস্টেম আছে এই সিস্টেমটা ভিপিএন থাকলে প্রপারলি কাজ করে না। তাহলে এরপরে রিকোয়ারমেন্টটা কি? স্টেবল ইন্টারনেট।
ফাইনালি আরেকটা জিনিস বাংলাদেশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যদিও এই ওয়েবসাইটটাতে এই বিষয়টা লিখে নাই ক্লিয়ারলি, সেটা হচ্ছে যে পাওয়ার কানেকশন বা ইলেকট্রিসিটি। আমাদের দেশে অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়। হ্যাঁ, আপনি যদি ডেস্কটপ কম্পিউটার দিয়ে পরীক্ষা দিতে থাকেন তাহলে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে আপনার কিন্তু পরীক্ষা ডিসকানেক্টেড হয়ে যাবে। সুতরাং আপনি মেকশিওর করবেন যে এমন জায়গায় বসে পরীক্ষা দিবেন যেখানে ইলেকট্রিসিটিটা সবসময় থাকে। এগেইন এক্ষেত্রেও বেটার হচ্ছে কি, আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপটা ফুললি চার্জ দিয়ে রাখবেন। যে কোনো সময় যদি আপনার ইলেকট্রিসিটি চলে যায় তাহলে যেন আপনার ল্যাপটপটা ফুললি চার্জড থাকে। তাহলে ওভারঅল আমাদের এইখানে ইকুইপমেন্টের যে রিকোয়ারমেন্টসটা সেটা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম। আপনাকে মেকশিওর করতে হবে যে আপনার ওয়েল ওয়ার্কিং কম্পিউটার আছে, সেখানে ক্যামেরা আছে এবং মাইক্রোফোন আছে। আপনি এগুলো খুব ইজিলি পাবেন, ল্যাপটপে অলরেডি থাকে। যদি আপনি ডেস্কটপ ইউজ করতে চান তাহলে আপনাকে এক্সটার্নাল ক্যামেরা লাগবে এবং মেকশিওর করতে হবে যেন মাইক্রোফোনটা কাজ করতেছে। সাথে আপনার স্টেবল ইন্টারনেট লাগবে, ওয়াইফাই ইউজ না করাটাই বেটার, কেবল কানেকশন থাকাটা ভালো, এবং ভিপিএন থাকলে ভিপিএন অফ করে দিবেন, এবং ইলেকট্রিসিটি কানেকশনটা ঠিক থাকতে হবে। বেটার হচ্ছে যে আপনি যতক্ষণ পরীক্ষা দিবেন সারাক্ষণ যেন আপনার পাওয়ারটা কানেক্টেড থাকে। এক্ষেত্রেও বেটার সলিউশন হচ্ছে আপনার ল্যাপটপ, কারণ ল্যাপটপে চার্জ থাকে। আচ্ছা, এবার আসেন স্পেস রিকোয়ারমেন্ট। হ্যাঁ, স্পেসটা কেমন লাগবে মানে হচ্ছে আপনি যে জায়গায় বসে পরীক্ষা দিবেন সেটার একটা রিকোয়ারমেন্ট লাগবে। সেই জায়গাটা আপনার প্রাইভেট হইতে হবে, পাবলিক কোনো প্লেস হওয়া যাবে না। এরপরে হচ্ছে নীরব একটা জায়গা থাকতে হবে, প্রপারলি লাইট থাকতে হবে সেখানে, এবং পাশাপাশি আপনার ডেস্কে কোনো নোটবুক বা পেন এগুলো অতিরিক্ত কোনো কিছু রাখা যাবে না। মোবাইল আপনার থাকতে পারে সেই রুমে, তবে আপনার হাতের নাগালের বাইরে থাকতে হবে। চলেন এটা আমরা দেখি ওয়েবসাইটে। দেখেন, চুজ অ্যান্ড প্রেপ ইউর টেস্টিং স্পেস। এখানে কি বলতেছে, এটা প্রাইভেট হইতে হবে। দেখেন প্রথমেই বলছে, আপনারা ডিটেলস এখান থেকে পড়ে নিন। এখানে মূল কথা হচ্ছে যে অন্যরা যেন আপনার রুমের মধ্যে না ঢুকে। পাশাপাশি এমন রুম হইতে হবে যেটা যেন উইন্ডোজ বা গ্লাস পার্টিশন না থাকে, কারণ সেক্ষেত্রে অন্যরা হয়তো পিছন থেকে আপনার স্ক্রিন দেখতে পারে। সো এরকম জায়গা হইতে হবে যেন বাহির থেকে কেউ আপনার কম্পিউটারের স্ক্রিন দেখতে না পারে। 2 নম্বর হচ্ছে কোয়াইট হওয়া লাগবে। এখানে নয়েজি হওয়া যাবে না। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা নয়েজি থাকে তাহলে যেটা হয় যে অনলাইনে যিনি প্রক্টর আছেন বা যিনি আপনাকে মনিটরিং করবেন তার সেটা ডিস্ট্র্যাক্টেড হইতে পারে। আচ্ছা, এরপরে কি বলতেছে, ফ্রি ফ্রম ইন্টারাপশনস। বাসার মধ্যে যদি কেউ থাকে তাহলে যেন আপনাকে কেউ ইন্টারাপ্ট না করে। তারপরে কি, ওয়েল লিট, ঘরটা অন্ধকারাচ্ছন্ন হওয়া যাবে না। এগেইন প্রক্টর যিনি থাকবেন অর্থাৎ যিনি আপনার পরীক্ষাটা মনিটর করবেন তিনি যেন আপনার ঘরটা বা আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারেন। অতিরিক্ত লাইটও থাকা যাবে না, যেন অতিরিক্ত আলোর ফলে পিছনে দেখা যাচ্ছে না এরকমও হওয়া যাবে না। সো এখানে কি বলতেছে যে অ্যাভয়েড সিটিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো অর আদার স্ট্রং লাইট। আবার দেখেন, অতিরিক্ত স্ট্রং লাইটের সামনেও বসা যাবে না, আবার অতিরিক্ত অন্ধকার জায়গাতেও বসা যাবে না। ক্লিয়ার্ড অফ পার্সোনাল অ্যান্ড প্রিপারেটরি আইটেমস, মানে হচ্ছে আপনার পার্সোনাল আইটেমস বা আপনি যেসব জিনিস নিয়ে প্রস্তুতি নিছেন এই জিনিসগুলো যেন আপনার ডেস্কে বা আপনার স্পেসের মধ্যে না থাকে। একটু আগে যেটা বললাম যে আপনি মোবাইল ফোনটা রাখতে পারেন, বাট আপনার আর্মস রিচের বাইরে থাকতে হবে, যেন আপনি ইচ্ছা করলে ইজিলি যেন আপনি হাত দিয়ে এটা টাচ করতে না পারেন। তবে এটা অতিরিক্ত দূরেও থাকা যাবে না, কারণ হচ্ছে যদি কোনো ইস্যু হয় বা প্রয়োজন হয় তাহলে সরাসরি তারা আপনাকে কল করতে পারে। কল করলে যেন আপনি ফোনটা ধরতে পারেন, সেজন্য ফোনটা একদম অন্য রুমে বা বাইরেও রাখা যাবে না। তাহলে চলেন এখানে আমরা যা যা জানলাম সেটা একটু এখানে নোট করি। আপনাদের এইটা নোট করা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই, কারণ ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আমার এই নোটগুলো সবগুলি একসাথে একটা গুছানো পিডিএফ আকারে আপনারা পেতে পারেন। আমি আপনাদেরকে জানিয়ে দিব, নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিব। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন করেন তাহলে আমি আপনাদেরকে ওইখানে এই সব কথাগুলি একটা গুছানো পিডিএফ আকারে আমি আপনাদেরকে ওইখানে দিয়ে দিব। আপনি এখানে শুধুমাত্র আমার কথাগুলো ফলো করেন। স্পেস রিকোয়ারমেন্টে আমরা কি কি জানলাম, প্রাইভেট, কোয়াইট, well lit, nothing on desktop except computer, cam, mouse, এগুলোর বাইরে অন্য কোনো কিছু থাকা যাবে না। মোবাইল থাকবে, তবে
দেখেন মোবাইল থাকবে তবে হাতের নাগাল এর বাইরে। এগেইন মোবাইল কিন্তু আপনি অন্য ঘরে রেখে আসবেন না, কারণ এমন হইতে পারে যে তারা প্রয়োজনে আপনাকে কল দিতে পারে, সুতরাং আপনার তখন কল ধরা লাগবে। তো এই ছিল আমাদের 1 নাম্বার ধাপটা, আপনি রিকোয়ারমেন্টসগুলো মিট করবেন। বাই দ্য ওয়ে এই সবগুলো কিন্তু আপনাকে পরীক্ষা শিডিউল করার আগেই এগুলো এনশিওর করতে হবে, কারণ এমন যদি হয় যে আপনি এই রিকোয়ারমেন্টসগুলো মিট করতে পারতেছেন না কিন্তু তার আগেই আপনি অনলাইনে এক্সাম শিডিউল করে ফেলছেন, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, তখন আবার আপনার এক্সাম ক্যান্সেল করতে হবে, টেস্ট সেন্টারে যাইতে হবে ইত্যাদি, বহুত ঝামেলা হবে। সুতরাং এক্সাম অনলাইনে শিডিউল করার আগেই এই জিনিসগুলো এনশিওর করবেন, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটাও আপনাকে কিন্তু এক্সাম শিডিউল করার আগেই এনশিওর করতে হবে। চলেন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপটা কি? রান সিস্টেম টেস্ট। এখানে পিয়ারসন ভিউ এর OneView পেজ থেকে এই সিস্টেম টেস্টটা রান করা যায়। এখানে অ্যাকচুয়ালি কি করা হয়? এখানে চেক করা হয় যে আপনার ডিভাইসটা কম্পিটেবল কিনা, যেখানে দেখা হয় যে আপনার ওয়েবক্যাম, মাইক এগুলো সব কিছু ঠিক আছে কিনা, এবং এর ফলে আপনি এক্সাম ডে এর যে ডিজাস্টার আছে এটা আপনি অ্যাভয়েড করতে পারেন। লাইক আজকে যদি প্রবলেম ধরা পড়ে তাহলে এক্সামের দিন আপনার টেনশন থাকবে না, কারণ আপনি অলরেডি সেই প্রবলেমটা সলভ করে ফেলছেন। অথবা আপনি যদি দেখেন যে আপনার ডিভাইস কম্পিটেবল না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি টেস্ট সেন্টারে আপনার এক্সাম শিডিউল করবেন। চলেন এবার আমরা দেখব যে এই যে সিস্টেম টেস্টটা এটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয়। আপনাদেরকে যে পিয়ারসন ভিউয়ের যে পেজটা দেখাইছি, ওয়েবসাইট পেজ, ওই পেজে আমরা গিয়ে আবার দেখব। এই পেজে আপনি দেখবেন রান এ সিস্টেম টেস্ট। রান এ সিস্টেম, এখানে যদি আপনি গিয়ে গো টু ইয়োর প্রোগ্রামস অনলাইন টেস্টিং পেজ, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে গিয়ে এগেইন আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে কি পি দিয়ে, অর্থাৎ PMI এর আন্ডারে পিতে আমরা ক্লিক করি। এখানে আছে দেখেন আমরা PMI আছে, এই যে PMI অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আমাকে একটা পেজ নিয়ে আসছে। এইখানে এসে আপনি আপনার সিস্টেম টেস্টটা রান করতে পারবেন। কিভাবে করবেন? এই যে স্টেপগুলো এখানে দেয়া আছে। আপনি যদি এইখানে সিস্টেম টেস্টের উপরে ক্লিক করেন তাহলে দেখেন ইউ আর অ্যাবাউট টু ডাউনলোড দ্য OneView অ্যাপ্লিকেশন। সো এখানে আপনি এগুলো যদি সবগুলোতে টিক মার্ক দেন তাহলে ওরা আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে যাওয়ার পরে দেখেন এখানে ওরা বলছে যে কপি দ্য অ্যাক্সেস কোড। প্রথমে আপনি এই জিনিসটা কপি করবেন, কপি করে তারপরে হচ্ছে আপনি এই যে এটা আপনি ডাউনলোড করবেন। আমি এখানে করতে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা এটা করবেন। ম্যাক ইউজার্সের জন্য আপনি ম্যাকবুকের যদি ইউজার হন তাহলে আপনার সিস্টেমে গিয়ে সিস্টেম প্রেফারেন্সে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে প্রাইভেসি সেটিংসে যাইতে হবে। পরে আপনার মাইক্রোফোন, ক্যামেরা, অটোমেশন অ্যান্ড ইনপুট মনিটরিং এই জিনিসগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে ফাইনাল স্টেপে গিয়ে আপনি কী করবেন? রান দি OneView অ্যাপ্লিকেশন ফ্রম ইয়োর ডিফল্ট ডাউনলোড ফোল্ডার। মানে হচ্ছে আপনি যেখানে ডাউনলোড করছেন সেইখানে গিয়ে এই OneViewটা আপনি রান করবেন। ফাইনালি এই রানটা যখন শেষ হবে তখন এটা আপনাকে একটা রিপোর্ট দিবে যে রানটা সাকসেসফুল হয়েছে নাকি ফেইলিওর হয়েছে, কোন জায়গায় সমস্যা আছে, এগুলো তারা আপনাকে বলে দিবে। আপনার যদি সব কিছু সাকসেসফুল হয় তাহলে গ্রেট, এইবার আপনি এক্সামটা শিডিউলিং করার জন্য রেডি। আর যদি সেটা না হয় তাহলে আপনাকে যে যে ইস্যু আছে সেই ইস্যুগুলো রিসলভ করতে হবে। রিসলভ করে আপনি আবারও এই OneViewটা রান করা দেখতে পারেন। তখন যদি কম্পিটেবল হয় তাহলে আপনি রেডি। আর যদি ওভারঅল আপনার সিস্টেম, আপনার কম্পিউটার, আপনার অপারেটিং সিস্টেম এই জিনিসগুলোর যদি কোনো ধরনের সমস্যা থাকে যেটা আপনি সলভ করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনি অনলাইনে এক্সাম শিডিউল করবেন না, বরঞ্চ আপনি টেস্ট সেন্টারে গিয়ে আপনার পরীক্ষাটা দিবেন। তাহলে এখানে আমরা কি কি স্টেপস দেখলাম? অ্যাক্সেস কোডটা কপি করবেন, দেন OneView ডাউনলোড করবেন, তারপরে ফাইনালি রান OneView। ইফ এই OneView টেস্টে যদি সাকসেসফুল হয় তাহলে শিডিউল করে ফেলেন, আর যদি ফেইল হয় তাহলে আইদার আপনার ইস্যুটা রিসলভ করেন অথবা টেস্ট সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা দেন। আমাদের 1 নাম্বার স্টেপ শেষ, 2 নাম্বার স্টেপও শেষ। মানে হচ্ছে আমাদের যা যা রিকোয়ারমেন্ট ছিল, সিস্টেম রিকোয়ারমেন্টস ছিল, ইকুইপমেন্ট রিকোয়ারমেন্টস ছিল, আমাদের ইলেকট্রিসিটি, এগুলো সব ধরনের রিকোয়ারমেন্টস আমরা ফুলফিল করছি। স্পেস রিকোয়ারমেন্টস ফুলফিল করছি, আমরা সিস্টেম টেস্টও রান করছি, সব কিছু সাকসেসফুল হয়েছে। এবার আমরা এক্সাম শিডিউল করে ফেলছি। ফাইনালি এবার আপনার কিছু কাজ আছে যেটা
এক্সাম ডেতে বা এবং এক্সামের সময় আপনাকে যে জিনিসগুলি এনশিওর করতে হবে এগুলো কিন্তু টেস্ট সেন্টারে এক্সামের চাইতে একটু ডিফারেন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওইখানে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে সিস্টেম টেস্টটা আপনি তো প্রথমে এক্সাম শিডিউলের আগে একবার করবেন, কিন্তু এক্সাম যেদিন হবে তার এক সপ্তাহ আগে আপনি একবার টেস্ট করবেন, আর এক্সামের 2-3 দিন আগে আরও একবার টেস্ট করবেন। বিশেষ করে যে সময়টাতে আপনার এক্সাম দিবেন, লাইক ধরেন আপনি দুপুর 1টার সময় এক্সামটা দিবেন, সেই টাইমটাতেই আপনি প্রত্যেকবার টেস্ট করবেন। কারণ অনেক সময় দেখা যায় একটা নির্দিষ্ট টাইমে ইন্টারনেট থাকে না। আপনি ধরেন সকাল 6টার সময় যদি টেস্ট করে থাকেন, হয়তো সকাল 6টার সময় বেশিরভাগ মানুষ ইন্টারনেট ইউজ করতেছে না, তখন আপনার সব কিছু স্টেবল ছিল, ইন্টারনেট কানেকশন ফাস্ট ছিল, কিন্তু আপনি পরীক্ষার দিন একটা সময় পরীক্ষা দেওয়া শুরু করছেন, তখন দেখছেন যে অনেক মানুষ ইন্টারনেট ইউজ করতেছে, আপনার ইন্টারনেটের স্পিড স্লো হয়ে গেছে। সুতরাং যে টাইমে আপনি পরীক্ষা দিবেন দিনের, ঠিক সেই টাইমটাতেই আপনি টেস্ট করবেন, যেন সব কিছু আপনি প্রপারলি দেখতে পারেন। ফাইনালি এবার আসেন এক্সাম টাইম রিকোয়ারমেন্টস বা টেক দ্য এক্সাম সিকিউরলি। এই দিনে আপনার কি কি রিকোয়ারমেন্টস আছে। আমরা আবারও পিয়ারসন ভিউয়ের ওয়েবসাইটে চলে আসছি। দেখেন, এই যে স্টার্ট চেক ইন প্রসেস, মানে এক্সাম যখন দিবেন সেই সময় আপনার রিকোয়ারমেন্টসের মধ্যে হচ্ছে যে প্রথমে আপনাকে চেক ইন করতে হবে। আপনি কোথায় যাবেন? এই যে অনলাইন টেস্টিং যে পেজ আছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনি চলে যাবেন। এই লিঙ্কে গিয়ে আপনি এক্সামে যাবেন, তারপরে বিগিন এক্সাম নামে একটা বাটন থাকবে, সেই বাটনটাতে কী করবেন, আপনি ক্লিক করবেন। এখানে একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে চেক ইন অ্যাভেলেবল 30 মিনিটস বিফোর টু 15 মিনিটস আফটার ইয়োর শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট টাইম। তার মানে হচ্ছে 30 মিনিট আগেই আপনি চেক ইন করতে পারবেন। আর আপনি যদি লেট করেন, সর্বোচ্চ আপনি 15 মিনিট পর্যন্ত আপনার লেট করতে পারবেন। কথার কথা, আপনি দুপুর 1টার সময় যদি আপনার পরীক্ষার শিডিউল হয়ে থাকে, তাহলে আপনার 12:30 থেকে আপনি চেক ইন করতে পারবেন। আর বাই এনি চান্স আপনার যদি লেট হয়ে যায়, তাহলে আপনি 1:15 এর মধ্যে চেক ইন করার সুযোগ পাবেন। আপনি চেক ইন 30 মিনিট আগে করেন আর 20 মিনিটস আগে করেন, আপনার পরীক্ষা যে সময় শিডিউল করা আছে ঠিক সেই সময় হবে। মানে হচ্ছে আপনি যদি কথা 12:40-এ আপনি চেক ইন কমপ্লিট করলেন, এর মানে এই না যে 12:40-এ আপনার এক্সাম শুরু হয়ে যাবে। আপনি বরং তখন ওয়েট করবেন, 1টার সময় আপনার পরীক্ষা শুরু হবে। এগেইন আমরা একটু আগে যেটা বললাম, আপনাকে কী করতে হবে? ক্লিক অ্যান্ড কপি অ্যাক্সেস কোড বাটন, এটা আপনি করবেন। একটু আগে আমরা যেভাবে টেস্ট করার সময় যেরকম করলাম ঠিক একই রকমভাবে এখানে। এরপরে কিছু ফাইনাল সিস্টেম চেক উইল টেক প্লেস, যখন আপনি আবারও এই যে OneView অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। আপনার এর জন্য যে আগেরটা ডিলিট করতে হবে এমন কোনো কথা নাই। এরপরে দেখেন, বিফোর লঞ্চিং দ্য সফটওয়্যার ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশন রানিং অন ইয়োর কম্পিউটার। আপনার অন্য যত অ্যাপ্লিকেশন আছে যদি চালু থাকে, তাহলে আপনি সেগুলো বন্ধ করে ফেলবেন। কারণ আপনি যদি সেটা না করেন, তাহলে কী করবে? পিয়ারসন ভিউ উইল অ্যাটেম্পট দিস অটোমেটিক্যালি, বাট দিস কুড ডিস্টার্ব ইয়োর এক্সাম স্টার্ট। লাইক পিয়ারসন ভিউ টুলটা যদি অটোমেটিক্যালি আপনার কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার ক্লোজ করতে যায়, তাহলে হয়তো দেখা যাবে অনেকক্ষণ সময় লেগে গেছে। হ্যাঁ, সো বেটার আপনি নিজে থেকেই ক্লোজ করে রাখবেন। বেটার হচ্ছে আপনি পরীক্ষা শুরু করার আগে আপনার কম্পিউটারটা একটা রিস্টার্ট দিয়ে দিতে পারেন। এখানে ওরা বলছে যে কীভাবে আপনি ম্যাক বা উইন্ডোজে গিয়ে আপনি সব সফটওয়্যার ক্লোজ করতে পারবেন কম্পিউটার রিস্টার্ট না দিয়ে। এগেইন আপনি যখন OneViewটা ডাউনলোড করছেন এবং অন্যান্য সব অ্যাপ্লিকেশন ক্লোজ করছেন, আবারও এটাকে আপনাকে ম্যানুয়ালি রান করতে হবে। আমরা একটু আগে টেস্টের সময় যেভাবে রান করাইছি, ঠিক একইভাবে আপনাকে রান করাইতে হবে। তাহলে চেক ইনের সময় আমাদের কি কি করতে হবে? তিরিশ মিনিট আগে আপনি ঢুকবেন, এই যে বিগিন এক্সাম বাটনে আপনি চাপ দিলে কি হবে? OneView অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে। একটা কাজ কি, আপনাকে ক্লোজ অন আদার অ্যাপস। তাহলে আপনার চেক ইনের ফার্স্ট পার্টটা আপনার শেষ হলো। এর পরের পার্টে আসেন, আমাদেরকে কি করতে হবে? ক্যাপচারিং ইয়োর ফটোস। আপনার এখানে কিছু ছবি তুলতে হবে এক্সাম শুরু করার আগে। দেখেন এখানে কি কি বলতেছে, প্রায়র টু বিগিনিং ইয়োর এক্সাম ইউ উইল প্রোভাইড ফটোস অফ ইয়োর সেলফ, ইয়োর আইডেন্টিটি অ্যান্ড ইয়োর টেস্টিং স্পেস। তাহলে কয়টা জায়গার ছবি লাগবে? আপনার নিজের ছবি লাগবে, আপনার আইডি কার্ড যেমন পাসপোর্ট বা এরকম যে কোনো আইডি কার্ড থাকুক সেটার আপনার ছবি লাগবে। এরপরে হচ্ছে কি আপনার টেস্টিং যে স্পেস আছে যেখানে বসে আপনি পরীক্ষা দিচ্ছেন, এই জায়গাটার ছবি লাগবে। তারা সাজেস্ট করছে যে আপনি মোবাইল ফোন দিয়ে ছবি ক্যাপচার করতে পারেন, বাট আপনার যদি ওয়েব ক্যাম থাকে আপনি সেটা দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তারা সিস্টেমের মাধ্যমে আপনাকে গাইড করবে যে কীভাবে কখন কোন ফটোটা নিতে হবে। আপনি ওই সিস্টেমে যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা ফলো করবেন। আচ্ছা,
এখানে হেডশট ফটোজের কি বলছে, হেডশট ইজ কম্পেয়ার টু ইয়োর আইডি ফটো টু মেক শিওর দ্য রাইট পারসন টেক্স দ্য এক্সাম। বুঝতে পারছেন, দ্য গোল হচ্ছে যে আপনি যে এক্সাম দিচ্ছেন আর আপনার যে আইডি কার্ডে যে ফটোটা আছে এই ফটোটা ম্যাচ করে কিনা এটা দেখবে, চেক করার জন্য যে আপনার হয়ে অন্য কেউ পরীক্ষা দিচ্ছে কিনা সেই জিনিসটা ভেরিফাই করার জন্য। এখানে তারা আপনার হেডশটটা কীভাবে নেবেন সেটার জন্য তারা কিছু সাজেশন দিয়েছে। কি বলছে যে টেক ইউর হেডশট ইন ফ্রন্ট অফ এ সলিড ব্যাকগ্রাউন্ড ইউজিং গুড লাইটিং, প্রম্পটস উইল ইন্ডিকেট এনি অ্যাডজাস্টমেন্ট নিডেড টু গেট এ গুড ফটো, জাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। তার মানে আপনি ইনস্ট্রাকশন ফলো করলে ওরা আপনাকে বলবে যে কীভাবে আপনাকে ভালো প্রপার ফটো তুলতে হবে। 2 নম্বরে গিয়ে কী লাগবে, আপনার আইডেন্টিটি কার্ডের ফটো লাগবে। কি বলছে, উই ইউজ বোথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এ ক্রিয়েটার টু চেক অ্যান্ড অথেন্টিকেট ইয়োর আইডি অ্যান্ড ভেরিফাই ইয়োর আইডেন্টিটি। তার মানে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং একজন পার্সনকে দিয়েও এটা অথেন্টিকেট করতে পারে। এবং এক এক ধরনের আইডির ক্ষেত্রে আপনার এক এক রকমভাবে ছবি নিয়ে লাগতে পারে। যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স বা আপনার সরকারি যে ইস্যু করা আইডি কার্ড অথবা অন্য কোনো অ্যাপ্রুভড আইডি কার্ডের ক্ষেত্রে যেটা হইতে পারে যেমন ক্যাপচার ফ্রন্ট অ্যান্ড ব্যাক, দুই পাশটাই আপনার কি কভার করা লাগতে পারে। লাইক যেমন আইডি কার্ডের আপনার ফ্রন্ট পেজেও কিছু ইনফরমেশন থাকে, ব্যাকেও কিছু ইনফরমেশন থাকে, সে কারণে দুইটাই আপনার নেওয়া লাগবে। কিন্তু ধরেন আপনার পাসপোর্টে কি আপনি যদি প্রথম পেজটা ওপেন করেন তাহলে ওইখানেই আপনার সব ইনফরমেশন থাকে। সো আপনার শুধুমাত্র ওই একটা পেজের ছবি নিলেই হয়ে যাবে, এটা তারা পরবর্তী বুলেট পয়েন্টটাতে বলে রাখছে। এরপরে আসেন টেস্টিং স্পেস ফটোজ। কীরকম করতে হবে, ইউ উইল টেক দ্য 4 ফটোস অফ ইউর টেস্টিং স্পেস, 4টা ছবি নিতে হবে। কীরকম, দেজ আর ইউজড ফর রেফারেন্স ডিউরিং দ্য টেস্টিং সেশন and for quality control, security and auditing purposes. So try to get clearest shots possible. এখানে বলে রাখছে we delete check-in photos according to regulations in the country where you test. তার মানে হচ্ছে আপনার এটা যেখানে বসে পরীক্ষা দিচ্ছেন সেইটার যে ল আছে, লাইক বাংলাদেশের ক্ষেত্রে যেই ল আছে সেই ল অনুসারে তারা ফটোটা ডিলিট করে দিবে। তাহলে চলেন আমরা নোট করি যে এইখানে আমরা কি কি জানলাম যে কিভাবে ফটো ক্যাপচার করতে হবে। হেডশট কীরকম লাগবে, সলিড ব্যাকগ্রাউন্ড এবং লাইটিংটা ভালো লাগবে। এরপরে আইডি কার্ডের ছবি লাগবে, সেটা এখন আপনার পাসপোর্টে হইলে একরকম, অন্য কোনো আইডি কার্ড হইলে লাইক ড্রাইভিং লাইসেন্স অর হইতেছে জাতীয় পরিচয়পত্র এরকম হইলে অন্যরকম। ফাইনালি আপনার কি লাগবে, আপনি যেই রুমে বসে পরীক্ষা দিবেন সেটার ছবি লাগবে। কয়টা ছবি লাগবে, 4টা ছবি লাগবে। আচ্ছা, এবার আপনি চেক ইন করা শেষ, আপনার ফটো তোলা শেষ। এবার আপনার পরীক্ষা যখন শুরু হবে সেখানে আপনার কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে। দেখেন, আপনি যখন এই কাজগুলো শেষ করছেন, ফটো দিছেন, আপনার চেক ইন প্রসেস শেষ করছেন, তখন যেটা হবে, ইউ উইল বি রেকর্ডেড অ্যান্ড ইয়োর ফটোজ উইল বি রিভিউড বাই অ্যান ওয়ান ভিউ ক্রিয়েটার। আপনাকে কী করা হবে, আপনার কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। দ্য ক্রিয়েটার উইল আইদার স্টার্ট ইয়োর এক্সাম উইদাউট কন্ট্যাক্টিং ইউ or will chat or call you to work through any issues. মানে এমনও হইতে পারে যে আপনার সাথে একটু হাই হ্যালো বললো, তারপরে পরীক্ষা শুরু করলো, কিছুই না বলতে পারে, অথবা যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনার সাথে তারা সরাসরি কন্ট্যাক্ট করবে। When the exam started, if you either leave the webcam view or are using your mobile phone while waiting, your exam will be revoked. খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি, যে আপনি যদি আপনার যে ওয়েবক্যামের যে যতটুকু ভিউ আছে, হ্যাঁ, এই ভিউয়ের বাইরে চলে গেছেন, হ্যাঁ, অথবা আপনার মোবাইল ফোন ইউজ করছেন, লাইক আপনার পরীক্ষা তখনও শুরু হয় নাই, হ্যাঁ, আপনি লাইক চেক ইন ফটো এগুলো ধরেন আপনার পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে আপনি শেষ করছেন, তখন আপনি অপেক্ষা করতেছেন, এই সময় আপনি আপনার মোবাইল টিপতেছেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার পরীক্ষা কী হয়ে যাবে, রিভোক্ট হয়ে যাবে, আপনার পরীক্ষা ওই সময় ক্যান্সেল হয়ে যাবে। শুধু তাই না, পরীক্ষার সময় কেউ আপনার রুমে ঢুকে অথবা আপনি যদি কথা বলতে থাকেন, এরকম বোঝা যায় হয়তো আপনার ক্যামেরার সামনে কাউকে দেখা যাচ্ছে না কিন্তু আপনি কথা বলতেছেন, হ্যাঁ, তাহলেও কিন্তু প্রক্টর আপনাকে ওয়ার্নিং দিবে এবং যদি আপনি সেটা ফলো না করেন তাহলে এক্সাম রিভোক করে ফেলতে পারে। তাহলে চলেন এই জিনিসটা আমরা একটু নোট করি। আচ্ছা, ফাইনালি এবার আসেন, যদি পরীক্ষার সময়ে টেকনিক্যাল কোনো সমস্যা হয় তখন কি হবে।
চলেন এটা আমরা দেখি। এখানে কি বলতেছে যে ডিলিং উইথ টেকনিক্যাল ইস্যুস, ইয়োর প্রক্টর অ্যাটেম্পস টু রিসলভ টেকনিক্যাল ইস্যুস ইন রিয়েল টাইম, মানে যখনই কোনো সমস্যা হবে উনি নিজে থেকে সলভ করার চেষ্টা করবেন। ইফ অ্যান ইস্যু ক্যান নট বি রিসলভড, দ্য প্রক্টর উইল ফাইল এ কেস অন ইয়োর বিহ্যাভ, তার মানে তারা নিজেরা এটা রেকর্ড করবে। দিস লিডস টু ওয়ান অফ টু আউটকামস, এটার ফলে কী হবে, এই নিচের যে কোনো দুইটার একটা ঘটনা ঘটতে পারে, ডিপেন্ডিং অন ওয়েন দ্য ইস্যু অকার্ড। একটা, বিফোর দ্য এক্সাম স্টার্টেড, পরীক্ষা শুরু হওয়ার আগেই যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয় তাহলে কী হতে পারে, উই মে আইদার রিস্কেডিউল অর ক্যান্সেল ইয়োর এক্সাম অ্যাপয়েন্টমেন্ট হুইচ প্রোভাইডস ইউ এ রিফান্ড অর রিইনস্টেট ইয়োর অরিজিনাল ভাউচার ওয়ার অ্যাপ্লিকেবল। তার মানে হচ্ছে যে আপনার যদি পরীক্ষা শুরু হওয়ার আগেই সমস্যা হয় তাহলে ওরা আপনাকে রিফান্ড দিতে পারে অথবা রিইনস্টেট করতে পারে আপনার অরিজিনাল ভাউচারটা। রিইনস্টেট ইয়োর অরিজিনাল ভাউচার মানে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে আপনি কোনো ভাউচারের মাধ্যমে ফি পে করে থাকেন তাহলে ওই ভাউচারটা তো এক্সপায়ার হয়ে যায় আপনি একবার যখন ইউজ করেন, সো এটা আপনি রিইউজ করতে পারবেন। তারা আপনাকে ওই ভাউচারটা আবার ভ্যালিড করে দেবে যেন আপনি নতুন করে ওইটা ইউজ করে এক্সাম শিডিউল করতে পারেন। আচ্ছা, যদি পরীক্ষার সময় টেকনিক্যাল ইস্যু হয় তাহলে কী হবে, উইল প্রোভাইড এ ভাউচার ফর এ নিউ অ্যাপয়েন্টমেন্ট। তার মানে হচ্ছে যে পরীক্ষার সময় যদি হয় তাহলে আপনাকে নতুন একটা ভাউচার দিবে, ওই ভাউচার ইউজ করে আপনি নতুন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করতে পারবেন। আচ্ছা, আপনার নিজে থেকে যদি কোনো সাপোর্ট টিকিট তৈরি করা লাগে তাহলে এখানে বলা আছে জেনারেলি আপনার নিজে থেকে করা লাগবে না, প্রক্টর নিজেই করবেন, বাট যদি দরকার হয় আপনি সেটা করতে পারবেন। এখানে দেখেন চ্যাট যদি করতে চান আপনি চ্যাটিং অপশন আছে এখানে, অথবা ওভার দ্য ফোন সাপোর্টও আপনি এখানে নিতে পারবেন। সো মূল কথাটা হচ্ছে যে আপনি ক্যামেরার সামনে চুপচাপ বসে পরীক্ষা দেবেন। মুভমেন্ট যদি করেন বা যেসব কাজ নিষিদ্ধ এগুলোর কোনো একটা যদি করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে পরীক্ষার সময়। এগেইন আমরা যেই নোটগুলা করলাম এই নোটগুলা অনেকটা অগোছালো এখানে, আর আপনি যদি আমার সব কথা নোট করে না থাকেন তাহলে আমি আপনাদের জন্য একটা পিডিএফের 2 পৃষ্ঠার একটা নোট করছি এই ওয়েবসাইটটা থেকে, আপনি ইচ্ছা করলে ওইটা নিতে পারেন। আপনি যদি চান আমি নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করেন তাহলে ওইখান থেকে আমি আপনাকে ওই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আর আপনি যদি সেটা না চান তাতেও কোনো সমস্যা নেই, আপনাকে যেসব ওয়েবসাইট দেখালাম আমি এই ওয়েবসাইটে গিয়ে নিজেই বিস্তারিত পড়ে নিতে পারবেন। এই ওয়েবসাইটগুলো ফিউচারেও আপনার জন্য ইউজফুল, কারণ যদি তারা কোনো কিছু চেঞ্জ করে তাহলে আপনি সেটা ওইখানে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। আপনি যেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাহলে হয়তো স্ক্রিনের উপরে এই ভিডিওটা এবং এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।